ভিডিও শুরুতেই বলে দিই, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তাই শুনতে একটু প্রবলেম হতে পারে আপনাদের, যার জন্য সরি। আমি আগেই সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেকদিন ধরে তো রিভিউ করছি। আমরা মুভি দেখি, বাড়ি আসি, রিভিউ করি। অনেকদিন বাদে না, সে আগে যখন রিভিউ করতাম না, তখন যেরকম একটা সিনেমা সেলিব্রেট করতাম, সিনেমা হলে গিয়ে সবার সঙ্গে চিৎকার করতাম, মেতে উঠতাম একটা সিনেমা দেখতে গিয়ে, অনেকদিন বাদে সেই এক্সপিরিয়েন্সটা ফিল করলাম। চিৎকার করেছি হলে এত, গলাটার অবস্থা খারাপ হয়ে গেছে, সেই জন্য বললাম শুনতে একটু প্রবলেম হতে পারে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা দেখে এলাম হল থেকে। জিদ্দা আছে লিড রোলে, প্রতিকৃত বাসুর ছবি, অরিত্রদা মানে আমাদের রিভিউয়ার অরিত্রস জ্ঞান, তিনি এর স্ক্রিন প্লে লিখেছে। এইবার এর যদি প্রথমে গল্পটা আপনাদেরকে বলে, দেখুন গল্প সম্বন্ধে আমরা সবাই জানি, বিপ্লবী অনন্ত সিংহ, তার জীবনের গল্প এটা। স্বাধীনতার আগে তিনি বিপ্লবী, তিনি স্বাধীনতা সংগ্রামী, কিন্তু স্বাধীনতার পরেও তার যুদ্ধটা শেষ হয় না, তিনি তখন ডাকাত হয়ে ওঠে। এবার এই দুটো জীবন কেন তাকে বেছে নিতে হয় এবং এই দুটো জীবনের গল্পটা কি, সেটা দেখানো হচ্ছে পুরো সিনেমা জুড়ে। ঠিক আছে, এইবার যদি এই সিনেমার প্রথম পজিটিভ দিক নিয়ে কথা বলি, এটাকে আমি পজিটিভ দিকের মধ্যেও রাখছি না, এটা সবার প্রথমে বলাটা উচিত। মেকারসদেরকে ধন্যবাদ, এরকম একটা সিনেমা, এরকম একটা পার্সোনালিটি, মানুষের জীবন আমাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ। এটা দরকার ছিল, কারণ সত্যি কথা বলতে আপনি আজকে ভেবে দেখুন, আজকে বিপ্লবী অনন্ত সিংহের ব্যাপারে আমরা কতটুকু জানি। কেউ হয়তো অল্প বিস্তর জানে, আবার কেউ হয়তো একদমই জানে না। আজকে জিদ্দা এই সিনেমাটা করছে, এত বড় স্কেলে সিনেমাটা মাউন্ট হয়েছে, তবে গিয়ে মানুষ এই মানুষটার ব্যাপারে জানতে চেষ্টা করেছে, জানার চেষ্টা করেছে। তাই জন্য এই গল্পটা প্রত্যেকের জানাটা দরকার ছিল। এই মানুষটার যুদ্ধটা প্রত্যেকটা মোমেন্টে আমাদেরকে ভাবতে বাধ্য করে। এবার আসছি আমি রিভিউতে। জিদ্দার কথা একদম শেষে আসবো। জিদ্দার পারফরমেন্স কিরকম হলো জানি সবাই জানতে চাইছে, শেষে আসবো কারণ একটু বড়, বলতে একটু সময় লাগবে। প্রথমে ডায়লগ রাইটিং জাস্ট চূড়ান্ত হয়েছে। অরিত্রদা, তার টিম যেভাবে ডায়লগ লিখেছে না, প্রত্যেকটা ডায়লগ ওই মোমেন্ট গুলোকে আমাদের চোখের সামনে তুলে আনতে পারে। একটা মনোলগ আছে লাস্টে কোর্টের মধ্যে জিদ্দার, ভাই ওই জায়গাটা যা ডায়লগ রাইটিং হয়েছে না, এবং জায়গাটা যেভাবে গুজবা মোমেন্ট প্রোভাইড করে প্রত্যেকটা জায়গায়। জিদ্দার গলায় যখন আপনি ডায়লগ গুলো শুনছেন, যে সিংহ যখন শিকার করতে আসে তখন তার পায়ের শব্দ শোনা যায় না, শিকার কখন শিকার হয়ে গেছে সেটা সে বুঝতেই পারে না। এই যে ডায়লগ গুলো যখন জিদ্দা বলছে, এবং ডায়লগ গুলোর ইম্প্যাক্টটা কি আপনি সিনেমা হলে না গেলে বুঝতে পারবেন না। ইচ এন্ড এভরি ডায়লগ খুব মন দিয়ে এবং খুব ভেবে চিনতে লেখা হয়েছে, কারণ তারা জানে যে তারা কার জীবনের সম্পর্কে লিখছে। ডায়লগ একটু যদি এদিক থেকে ওদিক হয়, মানুষ কিন্তু তাদেরকে ছেড়ে দেবে না, এবং ডায়লগ গুলো প্রত্যেকটা সেটা ভেবে লেখা, সেই সম্মানটা দিয়ে ডায়লগটা লেখা, এবং ডায়লগ গুলো অসাধারণ। এখানে তারা বাংলাতে এই কম বাজেটের মধ্যেও যেরকম ভাবে লুক অ্যান্ড ফিলটা দেওয়ার চেষ্টা করেছে, লুক অ্যান্ড ফিলের নেগেটিভ দিক আছে, আমি আসবো, কিন্তু তবুও বাংলার বাজেট, আমি সবসময় বলেছি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মতো সিনেমা, বাংলাতে আজকের দিনে দাঁড়িয়ে তৈরি হওয়াটা নেক্সট টু ইম্পসিবল। কারণ এই সিনেমার জন্য যেরকম ধরনের মাউন্টিং দরকার, যেরকম ধরনের বাজেট দরকার, যেরকম ধরনের এরা ক্রিয়েশন দরকার, সেটা বাংলা সিনেমার মার্কেটে, এটা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথা, বাংলার মার্কেটে ওই বাজেট নেই। তবুও যে তারা চেষ্টা করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং আপনার ওই লার্জার দেন লাইফ ফিলটা দিতে পারে। অ্যাকশন সিকোয়েন্স ভালো, এবং অ্যাকশন সিকোয়েন্স খুব স্মার্টলি ডিজাইন করা হয়েছে। আমি যখন টিজার দেখেছিলাম তখন আমার একবারের জন্য খেয়াল হয়েছিল এটা, বা দেখে মনে হয়েছিল যে জিদ্দা উড়ে উড়ে অ্যাকশন করছে। আমরা কোন বিপ্লবীকে এরকম উড়ে উড়ে অ্যাকশন করতে দেখেছি? কেন? মানে জিদ্দা আছে বলেই তাকে উড়ে উড়ে অ্যাকশন করতে দেখাতে হবে? তারা স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করেছে সিনেমার মধ্যে। এখানে জিদ্দা কিন্তু যে অ্যাকশন গুলো করছে, সেই অ্যাকশন যাদেরকে মারছে তারা হয়তো উড়ে উড়ে পড়ছে, কিন্তু জিদ্দা যে মারছে সেটা খুব রিয়েলিস্টিক টোনেই রাখা হয়েছে, জিনিসটা যতটা রিয়েলিস্টিক টোনে রাখা যায়। এবং সেখানে অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো, গুজবাম মোমেন্ট প্রেজেন্ট করতে পারে আমাদেরকে। এখানে জিদ্দার একটা মাস আপিল আছে, আপনারা সবাই জানেন এটা। এবং একটা মেকার যখন জিদ্দাকে নিয়ে এরকম সিনেমা বানাচ্ছে, সে যদি নাও চায়, তাকে জিদ্দার অডিয়েন্সটাকে ক্যাটার করার জন্য কিছু মাসি মোমেন্ট আপনাকে দিতেই হবে, কারণ জিদ্দার অরাটাই ওরকম, কিছু করার নেই। একটা মেকারের হাতে কিছু নেই, সেটা মানে অডিয়েন্সকে খুশি করার জন্য কিছু মোমেন্ট আপনাকে দিতে হবে। কিন্তু জিদ্দার এই যে মাসি অবতারটা,
ওইটা কিন্তু এই সাবজেক্টটার উপরে কোথাও কি ওভার পাওয়ার করে যায় না। মাসি মোমেন্ট দিয়েছে খুব স্মার্টলি, যে মাসি মোমেন্ট গুলো ভালো লাগে দেখতে। এবং জিদ্দা যখন করছে, জিদ্দার একটা অরা আছে, জিদ্দার একটা স্ক্রিন প্রেজেন্স আছে, ওই জিনিসগুলো এবং এই সাবজেক্টটার যে গভীরতা, সেটার সঙ্গে বিচার করে যেভাবে মাসি মোমেন্ট গুলো দিয়েছে, আমি এনজয় করেছি মাসি মোমেন্ট গুলো। প্রত্যেক কটা গান, ইচ অ্যান্ড এভরি সং আপনার গায়ে কাটা দিতে বাধ্য। প্রত্যেক কটা গান যেরকম জায়গায় প্লেস করা হয়েছে, যেভাবে শান্তনু মৈত্র মিউজিক দিয়েছে, যেভাবে প্রত্যেকটা সিঙ্গার গেয়েছে, যেভাবে প্রত্যেকটা পারফর্মার ওই গানে পারফর্ম করেছে, প্রত্যেকে ট্রিমেন্ডাস, আউটস্ট্যান্ডিং। আপনি যদি হলে এই সিনেমাটা গিয়ে না দেখেন, তাহলে কোন সিনেমাটা গিয়ে দেখবেন? কারণ আজকে যখন আমরা বাংলা সিনেমার খারাপ দিকগুলো নিয়ে কথা বলি, বাংলা সিনেমার ভালো দিকগুলো নিয়েও কথা বলাটা আমাদের দরকার। এই সিনেমাটা হয়তো একদম পারফেক্ট সিনেমা নয়, এর মধ্যেও লুপহোলস আছে, আমি আসছি লুপহোলসে, কিন্তু এরকম সিনেমা অ্যাটেম্পটই বা করে কজন বাংলাতে? কজন এরকম সিনেমা বানানোর চেষ্টা করে চার দেওয়ালের বাইরে বেরিয়ে বা গোয়েন্দা গল্পের বাইরে বেরিয়ে? সেই জন্য যখনই কিছু এক্সপেরিমেন্টাল কাজ হয়, আমি কাতুকুতু বুড়োর সময়ও বলেছি, আমি দ্য একাডেমি অফ ফাইন আর্টস এর সময়ও বলেছি, সেই সিনেমাগুলো পারফেক্ট নয়। কাতুকুতু বুড়ো আমার ভালো লাগেনি, তবুও আমি সবাইকে দেখতে যেতে বলেছি, কারণ এই সিনেমাগুলোই পরবর্তীকালে বাংলাকে উঠাতে সাহায্য করবে, বাংলাকে জাগাতে সাহায্য করবে। এবং লাস্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স। জিদ্দা যা পারফরমেন্স দিয়েছে, মানে কাউকে আমি না হার্ট না করে বলছি, একদম মনের সত্যি কথাটা বলছি, বড় বড় মেগাস্টারদের পুরো ক্যারিয়ারের যা পারফরমেন্স জিদ্দা একটা সিনেমাতে দিয়ে গেছে, মানে ব্রেকফাস্টে জলে গুলে মেগাস্টার খেয়ে নেয় জিদ্দা, এরকম পারফরমেন্স দিয়েছে। বস, কেন বস বলা হয় জিদ্দাকে? তার স্ক্রিন প্রেজেন্স কি, কেন এতটা স্ক্রিন প্রেজেন্স তার? লোকটা দেখতে যেরকম, গলার ভয়েস, এবং আপনি দেখবেন জিদ্দার এখানে অনেকগুলো লুক আছে, যেহেতু ডাকাতি করছে, ডাকাতির সময় অনেকগুলো তাকে ভেগ ধরতে হচ্ছে। এবার একটা অ্যাক্টরকে আপনি প্রস্থেটিক মেকআপ দিয়ে লুকটা তো এনে দিলেন, কিন্তু প্রত্যেক কটা ক্যারেক্টার তার ম্যানারিজম কি করে আলাদা করব, জিদ্দা সেটা করতে জানে। প্রত্যেক কটা যখন তিনি ভেষ বদলাচ্ছে, তার সঙ্গে তার অ্যাটিটিউড বদলে যাচ্ছে, হাঁটা চলা বদলে যাচ্ছে, গলার ভয়েস বদলে যাচ্ছে, মডিউলেশন বদলে যাচ্ছে। এবং এই জিনিসগুলোর জন্যই হয়তো জিদ্দা আজকে জিদ্দা। আজকে জিদ্দা যদি অনেকগুলো ফ্লপও দেয়, তবু আমরা আশা করি যে কখনো না কখনো তো ফিরবে, এই সিংহ কখনো না কখনো তো গর্জন করবে। প্রত্যেকটা মোমেন্টে জিদ্দার পারফরমেন্স। ওই যে লাস্টে বললাম কোর্টের যে সিনটা, ওই সিনটা বলুন, আরেকটা সিন আছে যেখানে নিজে ধরা দেবে যে আমাকে অ্যারেস্ট করুন, ওই সিনটায় ভাই কারিশমা জিদ্দার, ভাই মানে আমি মাথা খারাপ হয়ে গেছে জিদ্দাকে দেখে। এত ভালো পারফরমেন্স, এত সাটেল পারফরমেন্স। মাসি অবতারে যেরকম ভাবে অ্যাকশন করছে, আবার যখন মনোলগ দিতে হচ্ছে, আবার যখন তিনি স্বাধীনতা সংগ্রামী, আবার যখন তিনি গরিবদের পাশে দাঁড়াচ্ছে, তখন তার পারফরমেন্স একদম আলাদা হয়ে যাচ্ছে। ড্রামাটিক সিচুয়েশনে, ইমোশনাল জায়গায়, অ্যাকশন মোমেন্টে, প্রত্যেকটা জায়গায় পারফেক্ট, জাস্ট পারফেক্ট এবং ইমোশনাল। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমোশনাল। এই সিনেমাটা আপনাকে চোখে জল আনাতে পারে, বিশেষ করে সেকেন্ড হাফে। সেকেন্ড হাফে স্বাধীনতার পরেও কেন তাকে ডাকাত হতে হচ্ছে, স্বাধীনতার পর জিদ্দা একটা জায়গায় বলছে মাস্টারদা সূর্য সেনকে যে আমার এবার ছুটি, তখন মাস্টারদা বলছে যে তোমার এখনো ছুটি হয়নি। এবং সেই জিনিসটা যেভাবে ক্লাইম্যাক্সটাকে টেনে নিয়ে আসে, সেখানে যেভাবে ইমোশনটা উঠে আসে, ভাই ওটা 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 জাস্ট সেরা, ওটা জাস্ট সেরা, জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং আমি বোধহয় জিদ্দার তারিফ করতে করতে বাকি অ্যাক্টরদের কথাটা মেবি বলতে ভুলে গেলাম। জিদ্দার অরাটাই এরকম। এবং বাকিরা, আচ্ছা চলো অ্যাড করে দিচ্ছি, বাকি যারা পারফরমেন্স দিয়েছে, চন্দন দা থেকে শুরু করে, কৌশিক সেন থেকে শুরু করে, ছোট চরিত্র রজতাভ দত্ত থেকে শুরু করে, টোটা রায়চৌধুরী থেকে শুরু করে, কাকে ছেড়ে আপনি কাকে দেখবেন? টোটাদার মিটি রোল, এবং টোটাদা প্লেও করেছে। টোটাদার একটা পোষ্য আছে, সেই পোষ্যটারও পর্যন্ত ইম্পর্টেন্স আছে। প্রত্যেকটা ক্যারেক্টার, তাদেরকে শেপ দেওয়া হয়েছে, আর্ক দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে তাদের তাদের যে কথা বলার যে জায়গা, সেটা জায়গাটা দেওয়া হয়েছে। এটা শুধু জিদ্দার মুভি নয়, এটা কিন্তু বাকি সবার মুভি, সেভাবেই জিনিসটাকে করা হয়েছে। এবং এই যে রানিং লেন্থ, আপনার বুকমাই শোতে দেখে মনে হতে পারে যে রানিং লেন্থটা একটু বড়, কিন্তু যখন আপনি সিনেমাটা দেখবেন, কখন আপনার বেরিয়ে যাবে পুরো সিনেমাটা, এবং রানিং লেন্থটা কেন এতটা দরকার, কেন এতক্ষণ সময় নিচ্ছে, কেন বাংলাতে এখন আমরা ইমোশনালি কানেক্ট হই না, কারণ তাড়াহুড়ো করে। এই সিনেমাটার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। এবং সুপারব যেভাবে
ক্লাইম্যাক্স আসে, যেভাবে ফার্স্ট হাফটা এন্ড হয়, যেভাবে আমরা যেই সিনটাকে দেখে ব্রেকে যাই এবং তারপরে সেকেন্ড হাফটা দেখার ইচ্ছে, জাস্ট পারফেক্ট ভাই, হেভি সিনেমা হয়েছে। আমি মস্তি পেয়েছি সিনেমাটা দেখে, মজা পেয়েছি। বহুদিন বাদে বাংলা সিনেমা দেখে হেসেছি, কেঁদেছি, চিৎকার করেছি, হাততালি দিয়েছি এবং আমি হ্যাপি। এবার আসছি নেগেটিভ দিকে। প্রথমত ভিএফএক্স উইক। একটা জায়গায় আছে যেখানে তিনি ব্যাংক লুট করবেন, তারপরে ওই যে সিনটা ফার্স্ট হাফেই আছে, আপনি দেখলে বুঝতে পারবেন ওই জায়গায় ভিএফএক্স অতীব নিম্নতম। মানে ওই জায়গার ভিএফএক্স টা দেখতে দেখতে না রিদমটা কেটে দেয় ভিএফএক্স টা। আপনার মনে হবে ভাই আরেকটু বাজেট যদি পাওয়া যেত, আমি আমি বুঝতে পারছি, বাট তবুও চোখে তো লাগে, যেটা চোখে লাগছে সেটা তো আমাকে বলতেই হবে। ওখানে আরেকটু যদি বাজেট পাওয়া যেত ভাই, ওটা আলাদাই লেভেলে চলে যেত এই সিনেমাটা। বাজেটের একটু অসুবিধা হয়ে গেছে। ভিএফএক্স অনেক জায়গায় উইক, বিশেষ করে আরেকটা জায়গায় যেখানে ছাতা নিয়ে মানে ফাইটটা হবে, আপনারা দেখেছেন ট্রেলারে, লাল ছাতা নিয়ে, ওখানে বৃষ্টি পড়ছে, ওটা বোঝা যাচ্ছে। মানে ওগুলো আরেকটু শুধরাতে হতো, বাজেট পেলে শুধরে যেত, আই এম শিওর। এবং জিদ্দা বা অনন্ত সিংহ এই যে ক্যারেক্টারটা, তার স্ট্রাগলটা না এখানে আরেকটু ফুটে আসতে হতো। কিছু জায়গায় খুব ইজি হয়ে গেছে জিনিসটা, মনে হচ্ছে কি যে যা করছে খুব ইজি গোয়িং, তার স্ট্রাগল একটু কম দেখিয়ে ফেলেছে। হয়তো জিদ্দার অরাটাকে মাথায় রেখে সেটা করতে গিয়ে হয়তো হয়েছে, বাট আমার মনে হয়েছে আরেকটু বেশি যদি স্ট্রাগল দেখাতো, আরেকটু বেশি যদি হার্ডলস দেখানো যেত এই ক্যারেক্টারটার, তাহলে আরো বেশি জমতো সিনেমাটা, আরো বেশি কানেক্টেড ফিল করতে পারতাম। এবং রাইটিং এ কিছু সামান্য একটু এদিক ওদিক হয়েছে, যেরকম ধরুন জিদ্দার পাস্টটা যখন আসছে, মানে যখন তিনি বিপ্লবীর জায়গাটা এবার আমাদেরকে দেখানো হচ্ছে সিনেমায়, ওই জায়গাটা না ধপ করে জাম্প করে শিফট করে যায় প্রেজেন্ট টাইম থেকে পাস্টের, ওই যে জার্কটা ওটা ফিল হয় রাইটিং এ। তারপরে ধরুন এই যে টোটাদার ক্যারেক্টারটা, সে ফার্স্ট হাফে এমন কিছু জিনিস করছে এই ডাকাতকে বা জিদ্দাকে বা অনন্ত সিংহকে ধরার জন্য, ওইখানে না জিদ্দার যে পোস্ট, পুলিশের তো পোস্ট হয়, তো জিদ্দার যে পোস্ট ওই অনুযায়ী না আপনার মনে হবে, মানে সরি টোটাদার যে পোস্ট আর কি, এবার টোটাদার ওই পোস্টটা দেখে আপনার মনে হবে কি যে এই পোস্টটা থেকে মন্ত্রীকে ডেকে নিচ্ছে, বড় বড় অফিসারকে ডেকে নিচ্ছে, মানে এটা কিভাবে সম্ভব? এটা অরিজিনালে হয়তো সম্ভব নয়, সিনেমা বলে হয়তো সম্ভব। ওই জায়গাটা রাইটিংটা আরেকটু একটু অন্যরকম ভাবে ভাবলে ভালো হতো। টোটাদার যে র্যাঙ্ক পুলিশ অফিসার হিসাবে, সেই অনুযায়ী সেই যে কাজকর্মগুলো করছে সেগুলো একটু ম্যাজিক্যাল তো লাগে দেখতে। এছাড়া আর কোনো নেগেটিভ দিক নেই, জোর করে নেগেটিভ দিক বার করব না। আউটস্ট্যান্ডিং সিনেমা, গো অ্যান্ড ওয়াচ, ফ্যামিলি নিয়ে যান, ঘরে যদি বাচ্চা থাকে বাচ্চাদের নিয়ে যান, কারণ প্রত্যেকটা মানুষের এই মানুষটার সম্পর্কে জানাটা, এই মানুষটার সম্পর্কে বোঝাটা খুব খুব জরুরি। কেন একটা টাইম আসবে সিনেমাতে এরকম হবে যখন আপনি মানুষটাকে ভুল ভাবতে হয়তো শুরু করবেন যে আচ্ছা এই যে লুট করছে, ডাকাতি করছে, তার পেছনে অন্য কোনো মতলব নেই তো। এটা আপনি একটা টাইমে ভাবতে শুরু করবেন, জাস্টিফিকেশন আপনি সিনেমাতেই পাবেন। প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আপনি সিনেমাটা দেখান, তার যুদ্ধটা, তার জীবনের যুদ্ধটা, এবং আজকে সমাজটাকে যেভাবে তুলে ধরেছে, আজকেও যেরকম নেতা মন্ত্রী তাদের জ্বালায় আমরা অতিষ্ঠ। আজকে কারোর ঘরে ভাত নেই, কারোর ঘরে পরার কাপড় নেই, কেউ নিজের ডেইলি লাইফ সেটাকে চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। সেটা সেই সময়ও হতো, দেশ স্বাধীনের পরও হতো, আজকে থেকে বহু বছর আগেও হতো। তো সেই জিনিসটা এখনো চলছে, এবং সেটা তখনই অনন্ত সিংহের মতো মানুষেরা প্রেডিক্ট করে গেছিল যে এভাবেই যদি চলতে থাকে তো দেশের অবস্থা আগামী দিনে এটাই এসে দাঁড়াবে, এবং সেটাই দাঁড়িয়েছে। সেই যে দেশ নিয়ে বা আজকের সমাজ বা আজকের শাসন ব্যবস্থা, আজকের নেতা মন্ত্রী, তাদেরকে নিয়ে যেভাবে সিনেমাটা কথা বলে, বক্তব্য রাখে, সেই জিনিসগুলো এই সিনেমাকে অনেকটা এগিয়ে দেয় বাকি বাংলা সিনেমার থেকে। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি, অনেক বড় সিনেমা, অনেক ভালো সিনেমা মিস করছেন। কমপ্লেন করলে কাজ হবে না, এইরকম সিনেমা হলে গিয়ে দেখুন, তারপর বলবেন আমরা বাংলা সিনেমার পাশে আছি। এবং বাংলা সিনেমার পাশে থাকার মতো একটা ডায়লগ এই সিনেমাতে আছে। তো প্লিজ আপনারা যান, প্রত্যেকে গিয়ে দেখুন, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ। বাংলা বোধহয় এবার ফিরতে চলেছে। বাই।